পড়ছিলাম বধুয়া তুমি আমাবস্যা, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা 10। সামনে রাখা দণ্ডায়মান ক্যানভাসটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ফুয়াদ। এতটা অঙ্কনের পরও কিছু একটা বারবার অপূর্ণ লাগছে তার কাছে, কিন্তু সেই অপূর্ণ কিছুটা কি নিজেও ধরতে পারছে না। অথচ মস্তিষ্কের ভেতর অনবরত হানা দিচ্ছে এক অস্বস্তিকর দৃশ্য। জায়রার গায়ে হাত ওঠার সেই মুহূর্তটা, কোনো বিন্দুতে গিয়ে এমনটা ঘটল। নিজের কাছেই তার ব্যাখ্যা অস্পষ্ট, তবে জায়রার এটা প্রাপ্যই ছিল। যখন কেউ অন্যায় করে তখন তাকে অন্যায়ের প্রতিবাদ তো করতেই হয়, আর সেটা যদি করতে না পারে তাহলে শিখিয়ে অবশ্যই দিতে হয়। কিন্তু তর্কের স্তর ভেদ করে ভেতরে কোথাও অস্বস্তির কাঁটা বিচ্ছে তার। চোখ বুজলেই ভেসে উঠছে জায়রার কাঁধের সেই চিহ্ন। সেখানে কোনো কামনার উত্তাপ কাজ করছে না, বরং তার জায়গা দখল করে নিয়েছে ভারী এক করুণা আর অঢেল মায়া। মেয়েটি কত বছর ধরে কি কি সহ্য করে এসেছে তার হিসাব ফুয়াদ কখনো রাখেনি। রাখবেই বা কিভাবে? নিজের জীবনের অনিশ্চিত খাতে সে কাউকে কখনো স্থায়ী জায়গা দেবে এই সাহস তার ছিল না। ভাবনার এই টানাপোড়েনে অন্তর ক্রমশ উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। দিক বিদিক বিবেচনা না করেই মাঝারি মাপের একটি ক্যানভাস তুলে নিল ফুয়াদ। চোখের পাতা আলতো করে বন্ধ করতেই অন্তর্দৃষ্টিতে ভেসে উঠল জায়রার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। অচেতনেই শুষ্ক ঠোঁট দুটি খানিক ফাঁক হয়ে গেল। ওষ্ঠপ্রান্তে ছাড়িয়ে পড়ল ক্ষুদ্র অনির্বচনীয় এক মৃদু হাসি। পরক্ষণেই সহসা চোখ খুলে গভীর নিমগ্নতায় তুলি চালাতে শুরু করলো। অনেকক্ষণ পরে ফুয়াদ উপলব্ধি করল ক্যানভাসে ইতিমধ্যে দুই মানবীর যুগলবন্দী অবয়ব জন্ম নিয়েছে। অথচ শুরুতে তার উদ্দেশ্য ছিল কেবল জায়রার ছবি। বিষণ্ণ দৃষ্টিতে সে তাকিয়ে রইল ছবিটির দিকে। অবচেতনভাবে নিজের অস্তিত্ব বারবার জুড়ে দিচ্ছে জায়রার পাশে। ক্যানভাসে আঁকা সেই পুরুষ অবয়ব সে তো নিজেই। আবারও নিবিড়ভাবে তাকালো। নিজের মস্তিষ্ককে প্রবোধ দিতেই চাইল এটা সে নয়, অন্য কেউ। কিন্তু দক্ষ শিল্পীর তুলিতে কি কখনো প্রতারণা লুকিয়ে থাকে? 5 বছরের কোনো শিশুও এক নজরে বলে দেবে এই ছবিতে স্বয়ং সেই উপস্থিত। ফুয়াদ দীর্ঘশ্বাস ফেলল, আবার গভীর মনোযোগে ক্যানভাসটা পর্যবেক্ষণ করল। না, দৃষ্টিকটু লাগছে না, বরং অদ্ভুতভাবে ভালো লাগছে। 19 তলা ভবনের ছাদ প্রান্তে দাঁড়িয়ে আছে জায়রা। মাথার উপর ছাউনি ঘেরা ছায়া দেয়া, চারিদিকে মেঘের সারিবদ্ধ বহর গোটা আকাশ দখল করে নিয়েছে। বাতাসে তুলোর মতো মেঘের ভেলাগুলো ভেসে চলছে কালের নেশায় মত্ত হয়ে। হলুদ কমলার আভায় সূর্য তার ঝিকিমিকি কিরণ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই দৃষ্টির দিকে অন্নমগ্ন হয়ে তাকিয়ে আছে জায়রা। সুউচ্চ ভবনের প্রান্তে দাঁড়িয়ে থাকা কামিজ পরিহিত রমণটি আগন্তুকের দৃষ্টি আটকে দিচ্ছে অনায়াসেই। তার মসৃণ কুচবর্ণ কেশরাজি কাজ ছুঁয়ে নেমে এসেছে হালকা পিঠ অবধি। ঘন ঘন দমকা হাওয়ায় সেই চুল বায়ুর সঙ্গে দুলতে দুলতে সুতো ছাড়া ঘুড়ির মতো উড়াল দিচ্ছে। পেছন থেকে এক আগন্তুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে চলেছে। সামনের এই মনোহর দৃশ্য তার ওষ্ঠপ্রান্তে অজান্তেই হাসির রেখা এঁকে দিচ্ছে। রোদের তেজ প্রবল, তবুও ঝাপটা হাওয়ায় ছোঁয়ায় তার দেহ দহন ছড়াচ্ছে না, বরং বাতাসের শীতলতা আর সূর্যতাপ মিলেমিশে সৃষ্টি করছে এক অদ্ভুত উষ্ণ আবেশ। আগন্তুক ধীর পদক্ষেপে এগিয়ে আসে রমণীর পাশে দাঁড়ালো। হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে দিল ঠান্ডা এক পানীয়। প্রথম কয়েক মুহূর্ত সেই দিকে তাকিয়ে স্থির থাকলেও অচিরেই রমণীর ওষ্ঠপ্রান্তে মৃদু হাসির রেখা ফুল। সে হাত বাড়িয়ে পানীয়টা গ্রহণ করলো। থ্যাঙ্কস, এটার সত্যিই দরকার ছিল। আমি ভাবিনি তুমি আসবে। স্মিত হাসি বজায় রেখে সীমান্তের দিকে তাকালো জায়রা। এক চুমুক পানীয় গলৎকরণ করে নরম স্বরে বলল, কেন, আসা কি উচিত হয়নি বুঝি? তা বলিনি, শুধু ভেবেছিলাম তুমি আসবে না। এত তাড়াতাড়ি আপনি থেকে তুমিতে চলে এলাম। বয়সে তুমি আমার চেয়ে বেশ ছোট, তাই আপনি শুনলে অস্বস্তি লাগে। তোমার আপত্তি আছে নাকি এতে? দুদিকে মাথা নেড়ে স্মিত হাসির সঙ্গে নাবোধক সম্মতি জানালো জায়রা। তা দেখে সীমান্তের মুখেও হালকা হাসির রেখা ছড়িয়ে পড়ল। বাবার ব্যাপারে কথা বলবেন বলেছিলেন, সেই বিষয়ে আসা যাক। তার আগে বলো, আমি তো জানতাম তৈয়ব মির্জার 2 মেয়ে, তুমিও যে ওনার মেয়ে এটা তো জানা ছিল না। জায়রা কিঞ্চিত হাসলো, দৃষ্টি সরিয়ে নিল আকাশের নিকটবর্তী শূন্যতায়। হতাশায় এক চিলতে দীর্ঘশ্বাস কণ্ঠে মিশিয়ে ধীর স্বরে বলল, সত্যিকারের মেয়ে হলে অবশ্যই জানতেন, কিন্তু আমি তার পালিত মেয়ে। সীমান্ত নীরব হয়ে গেল। কয়েকটি মুহূর্ত বিশ্বাস হলো না তার। বুকের কোথাও হঠাৎ করে এক অদ্ভুত জট পাকালো। জায়রা নির্বিকার ভঙ্গিতে সামান্য ঘাড় ঘুরিয়ে তার চোখের দিকে তাকালো। সরি, আসলে আমি সেভাবে। ইটস ওকে। কণ্ঠ খাদে নামিয়ে মাত্র 2 শব্দে বাক্য শেষ করলো জায়রা।
সীমান্ত অস্বস্তিতে আর কিছু জুড়তে পারল না। জাইরা নিজের কবজিতে বাঁধা ঘড়িটার দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিল। কণ্ঠে তার সুর চাপিয়ে এসে বলে উঠল, আমি ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছি, যা বলার একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। সীমান্ত কয়েকটি কাগজ এগিয়ে দিল তার দিকে। কয়েক সেকেন্ড স্থবির থেকে জাইরা সেগুলো হাতে নিল। চোখ বুলাতেই দেহের ভেতর এক অস্বস্তিকর ঝাঁকুনি বয়ে গেল। একটি বৃহৎ অঙ্কে গিয়ে তার দৃষ্টি স্থির হয়ে আটকে পড়ল। আমাদের ফাইন্যান্স কোম্পানি থেকে তোমার বাবা 1.5 কোটি টাকার ঋণ নিয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত খাতে। এখানে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কোনো সম্পৃক্ততা নেই। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো যে সম্পত্তিগুলো জামানত রেখে এই ঋণ নেওয়া হয়েছে তার প্রতিটি তোমার নামে রেজিস্টার করা। উপায়ন্ত সব নথিতে রয়েছে তোমার স্বাক্ষর। মুহূর্তে জায়রার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। ব্যস্ত হাতে সে কাগজগুলো উল্টো পাল্টে দেখতে লাগলো। এত বিপুল সম্পদ তার নামে আছে, এই তথ্যের অস্তিত্বই তো তার অজানা ছিল। বিস্ময়ের ভারে কণ্ঠ কেঁপে উঠল। এই সম্পত্তি আমার হলো কবে? এইসব তোমার মায়ের উত্তরাধিকার। স্থাবর অস্থাবর মিলিয়ে তুমি প্রায় 30 কোটির সম্পদের মালিক, সম্ভবত এর চেয়েও বেশি। জায়রার পা দুটো টলে উঠল। নিজের অস্তিত্বের প্রতি ক্ষীণ এক বিতৃষ্ণা বোধ করল সে। চোখের সামনে মেলে ধরা তথ্যগুলো বিশ্বাসের রূপ নিতে চাইছে না। তবে কি এই সম্পত্তির লোভেই তৈয়ব এতদিন তাকে আগলে রেখেছিল? না না, কি সব অসংলগ্ন ভাবনা। তৈয়ব তাকে সত্যিই স্নেহ করেছে, মেয়ের মতো মানুষ করেছে। নিশ্চয়ই কোনো একান্ত প্রয়োজনেই এমনটা করেছে সে, অন্য কিছু নয়। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, উনি এসব তোমার কাছ থেকে গোপন রাখলেন কেন? তুমি তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক, আর স্বাক্ষরের জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটা বাধ্যতামূলক ছিলই। যারা চোখ বেয়ে নিঃসরিয়ে পড়ল দুফোঁটা অশ্রু। কিছুই তার চেতনায় স্থির হয়ে বসছে না। এই জীবনে একজনকে সে নিঃস্বার্থ ভরসা করেছিল, এখন সেই ভরসার জমিনেও ফাটল ধরেছে। জায়রা, এমন চুপ করে আছো কেন? জায়রাকে পুতুলের মতো নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে সীমান্ত স্মিত স্বরে প্রশ্ন করল। নত শিরে ক্ষীণ এক শব্দে গঙিয়ে উঠল জায়রা, আর নিজেকে ধরে রাখতে পারল না সে। ঠোঁট শক্ত করে কামড়ে ধপ করে বসে পড়ল ছাউনির তলায় রাখা বেঞ্চে। সীমান্ত হতভম্ব হয়ে গেল। জায়রা কাঁদছে বুঝতে পেরে তার অবস্থাও শোচনীয় হয়ে উঠল। কিভাবে সান্ত্বনা দেবে কোনো কিছুই বুঝে উঠতে পারল না। এক দীর্ঘ মুহূর্ত সে নীরবে জায়রার দিকে তাকিয়ে রইল। তারপর তার অবয়বের দিকে চোখ রেখে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? সম্মতির ইঙ্গিত দিয়ে মাথা নেড়ে আবার নিশ্চুপ হয়ে গেল জায়রা। এর বেশি আর কোনোরূপ জবাব প্রদানের সামর্থ্য অবশিষ্ট রইল না জায়রার মাঝে। তার হাত শক্তভাবে চেপে ধরে রাখা কাগজের উপর। হৃদয় লিপ্ত হলো এক অদৃশ্যমান সংগ্রামে। আরও কিছু কথা বলার ছিল, কিন্তু মনে হচ্ছে এখন বলা সমীচীন হবে না। বলুন। সহসাই নিজেকে সংযত করে স্পষ্ট কণ্ঠে কথাটা বলে উঠল জায়রা। অপরিচিতদের সামনে অস্ত্র বিসর্জন তার কাছে নিতান্তই শিশুসুলভ দুর্বলতা। পারিবারিক জটিলতা সে অন্তরালেই রাখতে অভ্যস্ত। সীমান্ত ধীর পায়ে এগিয়ে এসে জায়রার পাশে বসল। ঋণের সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই তুমি ওই সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণ হারাবে। এর বেশি আমি কোনো সহায়তা দিতে পারছি না। রুলস যেটা সেটাই কার্যকর হবে। আচ্ছা। সংক্ষিপ্ত উত্তরে কথাটা শেষ করলো জায়রা। সীমান্ত দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আই থিঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার বাবার সঙ্গে বিষয়গুলো মীমাংসা করে নিলে ভালো হবে। পুরো ভবিষ্যৎটাই এখন ঝুলে আছে। এসব জটিলতা দেরি না করে মেটানোই বুদ্ধিমানের কাজ। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাই না তুমি তোমার প্রাপ্য হারিয়ে ফেলো। আপাতত এইটুকুই বলতে পারি। আমার একটা উপকার করবেন? অজানা এক অস্থিরতায় সীমান্তের হৃদয় দুলে উঠল। অদ্ভুত যাতনা চেপে বসল অন্তরে। যারা কণ্ঠটুকুই যেন তার অন্তঃস্থল পর্যন্ত নাড়িয়ে দিল। কেন নয় বলো? যারা দুহাতে নিজের মুখমণ্ডল ভালো করে মুছে নিল। খোলা চুলগুলো তড়িঘড়ি কানের পেছনে গুজে দিয়ে সীমান্তের ফ্যাকাশে দৃষ্টির দিকে তাকালো। এই বিষয়গুলো আমি জেনেছি, সেটা যেন বাবা কোনোভাবেই জানতে না পারে। আমি জানি উনি নিজেই একদিন আমাকে সব জানাবেন। জায়রার অসহায়ত্ব স্পষ্ট টের পেয়ে সীমান্ত দীর্ঘশ্বাস ছাড়ল। কিছু বলতে গিয়েও মাঝপথে থেমে গেল। এতটুকু বিশ্বাস আপনাকে করতে পারি? ইয়েস। আশ্বাসের সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালো সীমান্ত। তাতেই জায়রার ওষ্ঠপ্রান্তে ফুটে উঠল ক্ষীণ এক হাসি। সে নিজেকে অতি স্বাভাবিক ভঙ্গিতে সামনে নিল। বুকে জমে থাকা অনুভূতিগুলো আড়াল করলো। চারপাশে একবার তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে নরম স্বরে বলল, সেদিনের ঘটনার জন্য সত্যিই সরি। আমি তখন বুঝতে পারিনি। সহজে কাউকে বিশ্বাস করতে আমার একটু সময় লাগে। বুঝতে পেরেছি
তবে থাপ্পড়টা বেশ জোরেই লেগেছিল। গালের হাড়ে ব্যথা ছিল। জায়রা খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। নতমুখে নিচের দিকে তাকিয়ে মাথার পেছনটা চুলকে নিল। হাতের আঙুলগুলো কষলে নিজেকে স্বাভাবিক করে নিল। আমি সত্যি জানতাম না আপনি নাহিদকে ক্ষমা চাইতে বলেছিলেন। আর আপনার জন্য একটা পরামর্শ, আপনার ভাইয়ের কর্মকাণ্ডে একটু বাড়তি নজর রাখবেন। সীমান্ত মাথা নেড়ে সংক্ষিপ্ত সম্মতি জানালো। সেই ফাঁকেই জায়রা উঠে দাঁড়িয়ে পড়ল। কবজের ঘড়িটায় চোখ বুলিয়ে স্মিত স্বরে বলল, আজ তাহলে উঠি, আমার আরেকটা ক্লাস আছে, পরে কখনো কথা হবে। শিওর, আমারও একটা মিটিং আছে। ওকে, আল্লাহ হাফেজ। কথাটা বলে হালকা হাসি নিয়ে হাঁটা ধরল জায়রা। মাঝপথে পেছন থেকে তার নাম ধরে ডেকে উঠল সীমান্ত। মিস জায়রা। কাঁধ ঘুরিয়ে তাকালো জায়রা। হাওয়ার স্পর্শে রেশমি চুলের ঝাঁক দুলে উঠল। পেছন দিক থেকে ছিটকে আসা সূর্যকিরণ মুহূর্তটাকে হঠাৎই স্বপ্নীল করে তুলল। হাসলে ভালো লাগে দেখতে। আচ্ছা। জায়রা ওষ্ঠ জুড়ে ফুটল দৃঢ় হাসি। খানিক হালকা অনুভব হলো শরীর। দুহাত পকেটে গুজে সীমান্তও হেসে উঠল। জায়রা আর কোনো জবাব দিল না। উল্টো ঘুরে হাঁটা ধরল নিজের গন্তব্যের দিকে। হাসির আড়ালে জায়রার বুক ভাঙা অশ্রুর দীর্ঘশ্বাস আড়ালেই রয়ে গেল।